জান্নাত হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো বাসায় দেখি না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়। তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শান্ত কণ্ঠে বলল, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো। নিরেট কণ্ঠে শুধালো, ও পড়ে তো ঠিক মতো? জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী, আপনি চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট করে শুধালো, খেয়েছো কিছু? বসো, খাবার খেয়ে যেও। জান্নাত তৎক্ষণাৎ বললেন, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না। আসি তাহলে আজ। ওদের কথোপকথন শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও। জান্নাত একগাল হেসে বলল, আপনি আমাদের বাসায় বেড়াতে চাইয়েন। আবির হালকা হেসে উত্তর দিল, সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিকমতো না শুনলেও শেষ কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে। জান্নাত মেঘকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে। এদিকে মেঘের বুক কেঁপে উঠল। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবছে, জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলছেন। আবির ভাইও আবার হাসি মুখে বলছেন সময় পেলে যাবে। কই, আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করেন না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাই বলেননি। তাছাড়া জান্নাত আপুকে তো তানভীর ভাইয়া নিয়ে এসেছিলেন। তাহলে আবির ভাই কিভাবে চেনেন? মেঘ আহত চোখে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে। আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী। আজ আর তার শরীর কাঁপছে না, হাত পা রিমরিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথাচাড়া দিয়ে উঠেছে, যেগুলোর উত্তর শুধু আবির ভাই জানেন। ড্রয়িং রুমের কোথাও কেউ নেই। জান্নাত পড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়, তাই এ সময় সবাই যে যার রুমেই থাকেন। অষ্টাদশীর পথ আটকানো দেখে আবির বিস্মিত চোখে তাকালো। মেঘের এলোমেলো চুল, চোখের কাজল কিছুটা লেপ্টে রয়েছে, শুষ্ক ওষ্ঠদয় তীর তীর করে কাঁপছে। এই অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে যাচ্ছে আবিরের। হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে আবিরের মনে। টেনে হিঁচড়ে কোনো রকমে নিজেকে সামলে ঢোক গিলে কিছুটা শক্ত কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেঘের সরু নাক ক্রমে ক্রমে ফুঁসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শুধালো, আপনি জান্নাত আপুকে চেনেন? আবির উপন্যাস মাথা নাড়ে শুধু। মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আপনি কিভাবে চেনেন? আবির রাজবাড়ি কণ্ঠে বলল, পরিচিত। মেঘ ভেতর ভেতর ক্ষিপ্ত হলো। অষ্টাদশীর চেহারার পরতে পরতে ঘনিয়ে আসে মেঘ। এক সমুদ্র অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। একে গায়ের রং ফর্সা, তার উপর রাগে গাল দুটো লাল হয়ে গেছে আবিরের। দেখে মনে হচ্ছে টোকা দিলেই গাল দিয়ে রক্ত বেরোবে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বলল, শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে? তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস মেঘ? চোয়াল শক্ত করে প্রশ্ন করল আবির। মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠ শুনে আঁতকে উঠছে না, কারণ অষ্টাদশীর আজ মাত্রাতিরিক্ত রাগ হচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বোধশক্তি হারিয়ে যায়। তাছাড়া মেয়ে মানুষের রাগ তো লিমিট ছাড়া। যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছুই দিয়েও শান্ত করানো যায় না, যতক্ষণ না নিজে থেকে শান্ত হয়। মেঘের নাকের ডগায় ঘাম জমে আছে, কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী। কয়েক মুহূর্ত পর নিরেট কণ্ঠে শুধালো, আপনি ওনার বাসায় যাবেন? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। গুরুভার কণ্ঠে বলল, প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গোল গোল করে চাইল। মনের ভেতর হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক। মেঘের নীরবতা দেখে আবির গুরুভার কণ্ঠে জবাব দিল, তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না, পড়াশোনায় মনোযোগ দে। তুই এখনও অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলেই ছোট, বয়স হয়নি এরকম করেন। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, মেঘ আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তা কেন বলবেন? আপনার যত রাগ আর তেজ তো শুধু আমার উপরেই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? আবিরের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে, কণ্ঠ তিনগুণ ভারী করে ধমকে উঠল, জান্নাত কোথাকার কোন মেয়ে না, ওকে সম্মান দিয়ে কথা বলবি। ফার্দার যদি তাকে রাস্তার মেয়ে বলিস তাহলে এর ফল ভালো হবে না, বলে রাখলাম। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল।
সহসা মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা। তার মানে কি আবির ভাইয়ের প্রিয়তমা? আর কিছু ভাবতে পারছে না মেঘ। চোখে সর্ষে ফুল দেখছে, হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবির কিছু একটা বলতে যাবে তার আগেই মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি ওনাকে ভালো? এতটুকু বলার পরই আবির ডান হাতে মেঘের বাম গালে শক্তপোক্ত চড় বসিয়ে দিল। অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল, কথাটা শেষও করতে পারল না। মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে, বিপুল চোখে চেয়ে আছে আবিরের দিকে। স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। একটা বারের জন্য গালে হাতও রাখল না। অনুভূতিরা যেন বিলীন হয়ে গেছে। রক্তাভ চক্ষুদয় আবির ভাইয়ের চোখে নিবদ্ধ। আবির ভীষণ চটে গেছে, ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরল। রাগান্বিত কণ্ঠে বলল, যা বোঝার তা বুঝিস না, আজাইরা বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল। দরজার পাশে দেওয়ালে সবেগে ঘুষি বসিয়ে দিল। তা দেখে কেঁপে ওঠে অষ্টাদশী। বাম হাত দিয়ে মেন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। ততক্ষণে মালিহা খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালিহা খান মেঘকে দরজামুখী দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন, ক্ষুধা লাগছে? মেঘ কিছুটা নড়ে উঠল। বড় আম্মুর দিকে না ঘুরেই শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুম থেকে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। আকলিমা খান মেঘকে যেতে দেখে ডাকলেন, মেঘ খাবি না? মেঘ গম্ভীর স্বরে বলল, ক্ষুধা নেই। মেঘ রুমে এসে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ভেঙে আসে আকাশসম কষ্টে। চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশীর। যেই আবির ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস আবির ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি, আবির ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে। নিজের রাগ, জেদ আর অভিমান আবির ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছিল। সেই আবির ভাই কি না 1 মাস হওয়ার আগেই তাকে থাপ্পড় মারল, তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য? এত শক্তপোক্ত চড়ে এখনও মুখের বাম পাশে ব্যথা করছে মেঘের। শুয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। বাম গালে 5 আঙুলের দাগ হয়ে গেছে, রক্তবর্ণের সেই পাংশু। নিজের বিধ্বস্ত ধৃষ্টতা দেখে আঁতকে ওঠে মেঘ। মুখমণ্ডলের ন্যায় অষ্টাদশীর কোমল হৃদয়টাকেও চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন অনুভূতিহীন কাঠখোট্টা আবির ভাই। মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আনমনে কী ভাবছে কে জানে। যে অষ্টাদশীর মনটাকে কাঁচের ভাঙা গ্লাসের মতো হাজারো টুকরোতে পরিণত করেছে। কোথায় সে দুরূহ পুরুষ? আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সে সব ভুলে গেল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করলো, আবির স্যার কি এখনও আসেনি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসছেন। কি বলো, আবির আসছে অথচ আমায় ফাইল দিল না? চিন্তিত স্বরে বলল রাসেল। তৎক্ষণাৎ হাঁটা দেয় আবিরের রুমের দিকে। আবিরের রুমের দরজা ধাক্কা দিতেই চোখে পড়ল বিধ্বস্ত রুম। যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সম্পূর্ণ রুমে। সেগুলো এলোমেলো উড়ছে ফ্যানের বাতাসে। চেয়ার পড়ে আছে কাত হয়ে। আবিরকে দেখা গেল না। আবিরকে দেখার জন্য রাসেল দরজায় দাঁড়িয়েই উঁকি দিল ভেতরে। জানালার পাশের দেওয়ালে আবির অহিতেচ্ছা অনবরত ডান হাতে ঘুষি দিয়েই যাচ্ছে। বিস্ময় চোখে চাইল রাসেল। 1 সেকেন্ড দেরি না করে ছুটে গেল আবিরের কাছে। চেষ্টা করলো আবিরকে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা শক্তিশালী সুঠাম দেহি আবিরের সাথে 5 ফিট 7 ইঞ্চি লম্বা রাসেলের শক্তি কোনো মতেই কুলালো না। চেষ্টায় ব্যর্থ হওয়ার দরজা পর্যন্ত দৌড়ে যায় রাসেল, আর চিৎকার দিয়ে ডাকে, রাকিব এদিকে আয়। ভয়ঙ্কর সেই পুরুষালী চিৎকারের শব্দে রাকিব সহসা দৌড়ে আসে। সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ আর কিছু কর্মচারী। রাকিব আর রাসেল টেনে হিঁচড়ে আবিরকে দেওয়াল থেকে দূরে সরিয়ে আনলো।